নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের গল্প এলিজাবেথের সাহস। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের গল্পটি কেমন লাগলো। শুরু করছি আজকের গল্প। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে দুষ্টু গায়ের সঙ্গে কপিলা গায়ও বদ্ধ হয়। এটা মানুষের কথাই বলা হয় গরুর উপমা দিয়ে। সব দেশে সবকালেই এমন ঘটে। ফরাসি দেশে বহু শত বছরের অত্যাচারের ফলে দরিদ্র জনসাধারণ যখন ক্ষেপে উঠেছিল, তখন তাদের সে রোষ বহ্নিতে শুধু দোষীরাই পুড়ে মরেনি, বহু নির্দোষ লোকেরাও মরেছে। বন্যার জলের মতো দেশ প্লাবিত করে যে বিদ্বেষের স্রোত বয়ে গেছে, সে কি আর এত বিবেচনা করে চলতে পারে? রাজকর্মচারী, ধনী ও জমিদার, এই ছিল তাদের প্রতিহিংসার লক্ষ্য। কিন্তু তাদের সাহায্য করেছে এই সন্দেহে বহু দরিদ্র বা মধ্যবিত্তরাও প্রাণ দিয়েছে, বলতে গেলে বিনা বিচারে এবং বিনা বিবেচনাতেই। মানুষ যখন পাগল হয়ে উঠেছে প্রতিটি লোকের কথা ভেবে দেখবার তখন সময় কোথা। আজ যে মেয়েটির কথা বলছি, এলিজাবেথ কাজোত। তার বাবা ছিলেন সাহিত্যিক। শহর থেকে বহু দূরে এক নিভৃত পল্লীতে বসে 70 বৎসরের বৃদ্ধ লিখতেন ও পড়তেন। অত্যন্ত শান্ত নির্বিরোধ মানুষ ছিলেন। পৃথিবীর সমস্ত রকম অন্যায়, অবিচার, দলাদলি ও বিবাদ থেকে দূরে থাকতে চেষ্টা করতেন প্রাণপণে। দুনিয়ায় খবরও বিশেষ রাখতেন না, বইতে যতটুকু পাওয়া যায় ততটুকু ছাড়া। বৃদ্ধ বয়সে অবলম্বন বলতে, সঙ্গী বলতে ছিল শুধু ওই 16 বছরের মেয়ে এলিজাবেথ, আর ছিল তার বাগান ভরা ফুলের রাশি। এলিজাবেথ বড় সুখেই ছিল। সমবয়সী সাথী কেউ ছিল না বলে সে দুঃখবোধ করত না। সরল বৃদ্ধ বাবা, তার রাশি রাশি বই এবং চারিদিকের ফুলের সমারোহ, এরই মধ্যে তার দিন কেটে যেত একটা স্বপ্নের মতো। এর চেয়ে বেশি কিছু তার প্রয়োজনও ছিল না। বিপ্লবের আগুন যখন জ্বলে উঠল, তখন সে সংবাদ এসে পৌঁছল তাদের কানে, কোন দূর দেশের সংবাদের মতো। তা নিয়ে ওরা মাথা ঘামায়নি। বহু দূরের আকাশ প্রান্তের মেঘগর্জনের মতোই ছিল তা সুদূর। অন্যমনস্ক হয়ে শোনা যায়, হয়তো কোনো অবসর সময় তা নিয়ে আলোচনাও করা যায়। কিন্তু তাতে ভয় পাওয়ার কি আছে? এ বিবাদ যে দু দলে হচ্ছে, তাদের কোনোটার মধ্যেই এরা পড়ে না। কিন্তু তবু কি থেকে কি হলো? হঠাৎ জাতীয় সমিতির তরফ থেকে কতকগুলি লোক এসে বৃদ্ধ কবিকে গ্রেফতার করলে। সে কি কথা? বৃদ্ধ অবাক। না না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কন্যা ব্যাকুল হয়ে উঠল। আপনারা বড্ড ভুল করছেন। এর মতো নিরীহ মানুষকে কখনোই ধরতে বলেননি কেউ। এই বুড়ো মানুষ, একে মিছিমিছি কেন কষ্ট দেবেন? যারা ধরতে এসেছিল তারা শুধু গম্ভীরভাবে বললে, বেশ তো, ভুল হয়, বিচারে ছাড়া পাবে। কিন্তু আমাদের উপর স্পষ্ট নির্দেশ আছে। এই দেখো না, নাম লেখা রয়েছে পরোয়ানায়। অনেক কাকুতি মিনতিতে যখন তাদের টলানো গেল না, তখন এলিজাবেথ বললে, আমি সঙ্গে যাব তাহলে। বৃদ্ধ কবি হাঁ হাঁ করে উঠলেন। না না মা, তুই কেন যাবি? তোকে যদি ওরা কোনো দুঃখ দেয়, তা যে শেলের মতো বাঁচবে আমাকে। সে হয় না বাবা। সেখানে তোমাকে দেখবে কে? তোমার সেবা করবে কে? তোমার চোখে চশমা থাকতে তুমি চশমা খুঁজে বেড়াও, খাবারের সামনে বসে খেতে ভুলে যাও। জাতীয় সমিতির সদস্যরা বললে,
তোমার নামে তো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তোমায় কেন ধরব? সে আমরা পারবো না। এলিজাবেথ দু হাতে ওর বাবাকে জড়িয়ে ধরে বললে, তাহলে আমার বাবাকেও নিয়ে যেতে পারবেন না আপনারা। হয় দুজনকেই নিয়ে যেতে হবে, নইলে আমাকে মেরে ফেলতে হবে আগে। আমি ছাড়ব না। ওরা দেখল এত হাঙ্গামায় দরকার কি। চলো হে চলো, দুটোকেই নিয়ে চলো। গিলোটিনের খোরাক যত বাড়ে ততই ভালো। ওদের দুজনকেই ধরে নিয়ে গিয়ে সদরে জেলখানায় বন্ধ করে রাখলে। তারপর কোথায় বা বিচার, কোথায় বা কি? ওদের দুঃখ দুর্দশার সীমা নেই। একরত্তি কারাগারে অসংখ্য লোক, নিয়মিত খেতেও দেয় না কেউ। নানা রকমের লোকের ভিড়ে অনাহারে অনিদ্রায় দিন কাটে। ওরা বন্ধই হয়ে রইল এইভাবে। কর্তারা বোধহয় ভুলেই গেছেন ওদের কথা। এইভাবে 9 দিন কাটবার পর হঠাৎ এক উন্মত্ত জনতা প্রচুর নেশা করে এসে হাজির। জেলখানার দোর খুলে ভিতরে ঢুকে ওরা ভিতরেই এক বিচার সভা বসালো। বিচার সভা তো কত, নিজেদেরই ভিতরে থেকে কয়েকজনকে দেখিয়ে বলা হলো, এরাই তোমাদের বিচারক। তারপর এইসব কয়েদিদের একে একে হাজির করা হলো বিচারকদের সামনে। বিচারকরা খুব গম্ভীর হবার চেষ্টা করে বললেন, বলো, তোমাদের কি বলার আছে? যাদের হাজির করা হলো তাদের তো প্রাণের ভয়। তারা ভুলে গেল যে এর সবটাই প্রহসন। তারা প্রাণপণে নিজেদের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করতে লাগলো। বিচারকরা নেশার ঘোরে কিছুক্ষণ চোখ বুজে তাদের যুক্তি শোনবার চেষ্টা করেন, আর একটু পরে গম্ভীরভাবে বলেন, ও তাই তো বটে, এ তো দেখছি ভুলই হয়েছে। আচ্ছা, এদের জন্য কারাগারে নিয়ে যাও। তারপর বেচারি কয়েদেরা আপাতত অব্যাহতি পেল মনে করে যেমন বাইরে যাবার চেষ্টা করতে লাগলো। বাইরের জনতার হাতে টুকরো টুকরো হয়ে গেল। এরা কে, কি এদের অধিকার? এই যে এরা নির্বিচারে হত্যা করছে, তাই বা কোন সাহসে? এসব প্রশ্ন তখনকার দিনে ফ্রান্সে ছিল না। জনতাই সব, গায়ের জোরই সব অধিকার। কাজতের পালা যখন এলো তখন এলিজাবেথ করুণভাবে বিচারকদের কাছে বোঝাতে চেষ্টা করল, ওর বাবা কত নির্দোষ, কত নিরীহ। কখনো অত্যাচারীদের কোনো সাহায্য করেনি, কখনো হাত মেলায়নি তাদের হাতে, বরং আশ্বাস দিয়েছে দেশের নিপীড়িত জনসাধারণকে। খানিকটা পরে চোখ খুলে একজন বিচারক এই একই রায় দিলেন, ও তাই তো, এটা ভুলই হয়েছে। আচ্ছা, এদের অন্য কারাগারে পাঠিয়ে দাও, পরে একসঙ্গে তদন্ত হবে। এইটে ওদের কৌতুক, ওদের খেলা। এলিজাবেথ অত জানে না, জানে বাবাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই মাত্র। কিন্তু বাইরে বেরিয়ে ব্যাপার বুঝতে পারলে। অসংখ্য দলিত বিকৃত সব চারিদিকে। মানুষের উপর মানুষ কত নৃশংস হতে পারে তারই কাহিনী সর্বাঙ্গে নিয়ে পড়ে আছে তারা, যারা কিছুক্ষণ আগেও তার আশেপাশে জীবনের আশা বহন করে চলেছিল প্রাণপণে। ততক্ষণে উন্মত্ত রক্ত পাগলের দল ধরেছে ওর বাবাকে। 70 বছরের অর্ধর্ব বৃদ্ধকেও তারা রেহাই দিতে প্রস্তুত নয়। চকিতের মধ্যে ব্যাপারটা বুঝে নিয়ে এলিজাবেথ পাগলের মতো সবাইকে ঠেলে সরিয়ে কাছে গিয়ে বাবাকে নিজের দেহে ঢেকে দাঁড়ালো। খবরদার, আমাকে না মেরে আমার বাবার গায়ে হাত দিতে পারবেন না কেউ। এইটুকু এক ফোঁটা মেয়ের সিংহিনীর মতো মূর্তি দেখে সবাই বিস্মিত, হতচকিত। তাদের এমনই নেশা ও রক্তের নেশা দুই যেন ছুটে গেল খানিকটা পরে। তখন এধারেও যেন সরস্বতী ভর করেছেন এলিজাবেথের রসনায়। সে জ্বালাময়ী ভাষায় বক্তৃতা করে চলেছে, এ কি করছো তোমরা? রক্তের নেশায় পাগল হয়ে এ কি করতে বসেছ? নিরপরাধ অসহায় বৃদ্ধ তোমাদের কল্যাণ ছাড়া কখনো অকল্যাণ করেননি।
একে এমনভাবে হত্যা করলে সে পাপ কোথায় যাবে? তোমাদের স্বাধীনতাই ভেঙে চুরমার হয়ে যাবে যে সেই পাশে। আরও কত কি! সে বক্তৃতার ফলে চারিদিকে কোলাহল উঠল। ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। কি হলো সে জনতার মনে কে জানে। সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো সরে দাঁড়ালো। এলিজাবেথ তার বাবাকে নিয়ে নিরাপদে বেরিয়ে গেল সেই সাক্ষাৎ মৃত্যুর কবল থেকে। 16 বছরের মেয়ে 300-400 হিংস্র লোকের হাত থেকে তাদের শিকার ছিনিয়ে নিয়ে বেরিয়ে এলো। নমস্কার।